বিষয় নিয়ে আলোচনা করব, যেটা প্রত্যেকটা মেয়ের জীবনে ভীষণ হ্যাপি মোমেন্ট বলতে পারো। সেটা হচ্ছে মাদারহুড। তো মাদারহুড খুব সুন্দর। এই ফিলিংসটা যাদের লাইফে এসে তারা জানে ফিলিংসটা কতটা সুন্দর। তো আজকে থামবে প্রেগনেন্সি জার্নিটা নিয়ে আমি আলোচনা করব। তো তোমাদের সাথে একটু গল্প করব এই বিষয়টা নিয়ে। সবার প্রেগনেন্সি পিরিয়ড সমান হয় না, কারোর খুব ভালো হয়, কারোর কিছু কিছু প্রবলেম হয়। যেমন আমারটা খুব ভালো ছিল না, আগেই বলে দিই। আমার প্রচুর প্রবলেম ছিল প্রেগনেন্সিতে যখন। আর ফার্স্টেই একটা কথা বলবো যে আমার এটা আনপ্ল্যান্ড প্রেগনেন্সি ছিল, আমার কোনো প্ল্যান ছিল না প্রেগনেন্সি। আনপ্ল্যান এই কারণেই বলবো, আমার বিয়ে হয় 2019-এ, 27th of January। বিয়ের পর বিয়ে হয়েছে বুঝতেই পারছো, 1 বছরের মধ্যে আমি প্রেগনেন্ট। 1 বছর পরে, সরি, 1 বছর পরে 2020-তে 5th এপ্রিল আমি জানতে পারি যে আমি প্রেগনেন্ট। তো এটা আনপ্ল্যান্ড প্রেগনেন্সি ছিল। তো আমরাও কোনো, ঠিক আছে, একটা খুশির খবর, আমরা খুব ভালোভাবে জিনিসটাকে অ্যাপ্রিসিয়েট করি, মেনে নিই। আমি ফার্স্ট জানাই আমার মাকে বলি যে মা এরকম মনে হচ্ছে। তো মা তো ভীষণ খুশি হয়। এইবারই মাকে বলি যে মা এরকম মনে হচ্ছে, জানো তো। মা বলছে ঠিক আছে, দেখো কি হয়। তখন আমি শিওর ছিলাম। তারপর মার্চ, 5th এপ্রিল আমি টেস্ট করি অ্যান্ড আমি দেখি যে আমি প্রেগনেন্ট। তো তারপর সবাইকে শিওর বলি যে আমি প্রেগনেন্ট। তো আমাদের বাঙালিদের মধ্যে একটা বিষয় আছে যে 3 মান্থস না হলে কাউকে বলা যায় না। তো কাউকে বলা হয়নি। তার মধ্যেই আমার তখন পড়াশোনা চলছে, আমি গ্র্যাজুয়েশনে, তখন আমার 3rd ইয়ার চলছে। আমার সেইবারেই 3rd ইয়ারের এক্সাম ছিল। তো তার মাঝে মার্চ মাসের বোধহয় 22 তারিখের পর থেকে লকডাউন দিয়ে দেয়। তো ও বাড়িতে, আমরাও বাড়িতে। তো খুব ভালো। তখন তো বুঝিনি যে করোনা ব্যাপারটা এতটা হেভি ওয়েটে চলে আসবে। তখন সবে চীনে হচ্ছে, এখানে কয়েকজনের হয়েছে বলে লকডাউন ডেকেছে, এরকম একটা স্টেজ ছিল সেই সময়। তো লকডাউন দিয়ে দেয়, সবাই বাড়িতে ছিলাম, বেশ ভালোভাবে দিন কাটছিল। তো কাটতে কাটতে 5th এপ্রিলের পর 1 সপ্তাহ যায়। 1 সপ্তাহ যাওয়ার পর আমার একদিনকে সকালবেলা, তখন যেহেতু সবাই বাড়িতে, দেরি করে ঘুম থেকে ওঠা হতো। আর তখন যেহেতু আমাদের কোনো মেড ছিল না বাড়িতে, তো আমি আর মা মিলে সমস্ত কাজ করতাম। একদিনকে সকালবেলা উঠলাম, আমার দিনটা এক্স্যাক্টলি মনে নেই। একদিনকে সকালবেলা উঠলাম, উঠে আমি ঘরটা ঝাড় দিলাম, দিয়ে বাসন টাসন মাজা হয়ে গেছে। হওয়ার পর দেখছি আমার শরীরের মধ্যে কিরকম একটা হচ্ছে, খুব বাজে একটা ফিলিংস, যেটা শেয়ার করা যাবে না। কিরকম একটা ফিল হচ্ছে, আমার একটা প্রবলেম হচ্ছে, এটা আমি বুঝতে পারছি। তো তখন অলরেডি আমি জানি আমি প্রেগনেন্ট। তো তারপরে স্টার্ট হয় বমি। তো তখন আমি খালি পেটে ছিলাম, প্রচন্ড ভমিট হয়। হওয়ার পর আমি ভাবি যে ঠিক আছে, একবার হয়েছে, নিশ্চয়ই এটা কমে যাবে। তারপর এত, আমার এর আগে সত্যি কথা বলতে ভগবানের আশীর্বাদে কোনোরকম কোনো প্রবলেম ছিল না শরীরে। হালকা একটু গ্যাস হতো, কিন্তু আমার বমির ধাঁচ একদমই ছিল না, বা উইক হয়ে যাওয়া। আমি খুব স্ট্রং ছিলাম। আমি বলবো আমার প্রেগনেন্সির আগে আমি প্রচন্ড স্ট্রং ছিলাম, আমার শরীরে কোনোরকম কোনো প্রবলেম ছিল না। তো তারপর থেকে আস্তে আস্তে শরীরটা, আমরা জানি যে প্রেগনেন্সির সময় প্রচন্ড হরমোনাল চেঞ্জ হয়, তার থেকে এগুলো হয়। তো অনেকের আবার কোনো প্রবলেম হয় না, তারা খেতে পারে। তো আমার প্রবলেম স্টার্ট হয় ওই প্রেগনেন্ট হওয়ার 1 সপ্তাহ পর। আমি জানতে পারি যবে 5th এপ্রিল জানার পর থেকে 1 সপ্তাহ পর থেকে। এবার সকালবেলা ভমিট হয়। তো আমরা ভাবি ঠিক আছে, মাও আসে, মা জল টল দেয়, আমি এসে শুয়ে পড়ি। সকালবেলা ওই সময় ভমিট হওয়ার পর মা আমাকে মুড়ি চা দেয়, আমি খাই। খেয়ে আমি শুয়ে পড়ি। মুড়ি চা খাওয়ার পর আমার আবার ভমিট হয়। ওইটুকু খেলাম, ওইটুকু আমার পেটে থাকলো না, ওইটুকু আমার বেরিয়ে গেল। তারপরে বেলার দিকে টিফিন করি, ভাত খাই, ভাতটাও আমার ভমিট হয়ে যায়। সারাদিনে আমার টোটাল 4 বার ভমিট হয়, দুপুরবেলা যা খাই ভমিট হয়ে যায়। তো এভাবে তো আর হওয়া যায় না যে যা খাচ্ছি তাই বমি হয়ে যাচ্ছে, পেটে কিছু থাকছে না, আর খুব উইক লাগছে। বমি হলে এমনি শরীর ছেড়ে দেয়, আমার তো আরো উইক লাগছে। তো তখন কি করব, তখন তো লকডাউনের জন্য কোনো ডক্টর নেই, কিচ্ছু নেই। লাস্টে বাবুর একজন বন্ধু ছিল, প্রসেনজিৎ নাম তার, প্রসেনজিৎ কাকু। তো উনি হচ্ছে ডিসপেন্সারিতে কাজ করেন, আর কিছুদিন আগে ওনার মেয়েরও বেবি হয়েছে। তো ওনার মেয়ে
আমাদের নৈহাটিতে খুব পপুলার একটা ডক্টর আছে, ডক্টর গৌতম রায়, যাকে অনেকেই দেখায়। আমি ওই ডক্টরের হাতে হয়েছি। তো উনি এখন আর ওটি করেন না, কিন্তু পেশেন্ট রেডি করে দেয় একদম। তো তখন তো করোনা স্টেজ, মানে কোথাও ডাক্তারও দেখাবো না, আর মা বলছে যে 3 মাস আগে ডাক্তার দেখানোর প্রয়োজন পড়ে না যদি খুব প্রবলেম না হয়। তো আমার তো ভমিটেরই শুধু প্রবলেম হচ্ছে, আর এই করোনা সিচুয়েশনের মধ্যে আমি তখন বেরোতেও চাইছিলাম না, যেহেতু আমি একা নই, আমার ভেতরে আরেকজন রয়েছে। তো সেই কারণে আমি তখন যেতেও চাইছিলাম না, স্বাভাবিক। তো তারপরে ওনাকে ফোন করা হয় বাড়ি থেকে, যে কোনো একটা বমি ট্যাবলেট বলতে, যেটা খেলে অন্তত আমার বমিটা হবে না। তো ওনাকে বলার পর উনি আমাকে একটা ওষুধ সাজেস্ট করেন। ওষুধটা বোধ হয়, আই এম নট শিওর, বাট প্লেজার মনে হয়, এরকম টাইপের কিছু একটা ছিল। আমাকে ওষুধটা সাজেস্ট করে, তো আমি ওষুধটা খাই। ওটার সাথে বলে যে চাইলে শুরু করতে পারো, নাও শুরু করতে পারো, ডক্টর দেখিয়ে শুরু করতে পারো, আয়রন আর ক্যালসিয়ামের ট্যাবলেট। তো ভাবলাম যে ঠিক আছে, আয়রন ক্যালসিয়াম এখনই শুরু করা দরকার, যেহেতু বমির প্রবলেমটা হচ্ছে, তাহলে বমির ওষুধ খাই। তো বমির ওষুধটা যথারীতি আনা হলো, খেয়ে 3 বেলা বমির ওষুধ খেয়ে তারপরে খাবার খেতাম। তো তার মধ্যেও কোনো কোনো দিন হতো এরকম বমি পেয়ে যাচ্ছে বা বমি হচ্ছে, এরকম চলতে থাকে। মানে কিছুই সেভাবে খেতে ইচ্ছা করতো না। ফুল প্রেগনেন্সি পিরিয়ডটা আমার এমন গেছে যে সেই সময় আমার কিছু খেতে ইচ্ছা করতো না। মানে যাই দেখতাম মনে হতো আমার ভমিট হয়ে যাবে, বা খেলাম আমার সেই মুহূর্তে ভালো লাগলো খেতে, কিন্তু তারপর ভমিট হয়ে যেত, এরকম হতো। হতে সেই সময় শরীরটা প্রচন্ড খারাপ হয়ে যায়। তো আমার যেহেতু বাপের বাড়ি একদম কাছে, এখান থেকে যদি গাড়িতে যাই তাহলে 15 মিনিটস ডিস্টেন্সে আমার বাড়ি। তো ও বাড়িতে তখন যেহেতু শরীরটা খুব খারাপ, মা বারবার বলছে তুই আমার কাছে আয়, আমার কাছে। এখানে থাকলেও কোনো অসুবিধা নেই, সবাই আছে। তবুও মা চাইছে যে মা স্পেশাল কেয়ার করবে, আমাকে নিয়ে যাবে। তো মা বললো তুই আয়। তো আমি মায়ের কাছে গেলাম, গিয়ে আর হ্যাঁ, প্রেগনেন্সি পিরিয়ডে আরেকটা সমস্যা খুব হয়, সেটা হচ্ছে গ্যাসের সমস্যা। গ্যাস অম্বল এটা হয়, মানে ম্যাক্সিমাম জনের হয়। যাদের হয় না তো তাদের আলাদা ব্যাপার, কিন্তু যাদের হয় তাদের মানে খুবই প্রবলেম হয় এটা আর কি। তো যাই হোক, আমি এবার বাপের বাড়িতে গেলাম। গিয়ে যেদিনকে গেছি তার পরের দিনকে মা পরোটা আর তরকারি রান্না করেছে সকালবেলা। তো ওটা খেয়েছি। খাওয়ার পর থেকে আমার শরীরটার মধ্যে কেমন একটা, আবার শরীরটা খারাপ করছে, আবার খারাপ করছে, এরকম করতে করতে আমার বমি হয়েছে। আমার বমির সাথে ব্লিডিং হয়েছে, মানে বমিটা করার সাথে ব্লিডিং হয়েছে। এবার মা, আমার বৌমা আছে, মা আছে, সবাই বলছে যে হয়তো বমি করতে গিয়ে ভেতরটা ছিঁড়ে গেলে, ওরকম মানে খুব ফোর্সে বমিটা আমাদের হয়, তো সেই সময় যদি ভেতরটা ছিঁড়ে যায় তাহলে নাকি বমিটার সাথে ব্লিডিং হয়। তো ফার্স্ট বার ঠিক আছে। তারপরে মা আমাকে, আমার কিছুই খেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে আমি যা খাবো তাই বমি হয়ে যাবে আমার। তারপর মা আমাকে একটু বেদানার রস করে দিয়েছে। তো আমি বেদানার রসটা খেয়েছি, খেয়ে তারপরেও আমার বমির সাথে আবার ব্লিডিং। তারপর মা বলছে যে ঠিক আছে তুই আয়, আমি তোকে দুপুরে খাইয়ে দিই। মা আমাকে খাইয়ে দিয়েছে শাক। আমার এখনো মনে আছে আমি কি কি খেয়েছিলাম সেদিনকে। শাক, মাছের তরকারি, রুই মাছের ঝোল, আর আমের টক করেছিল। আমি আমের টক খেতে খুব ভালোবাসি, সেজন্য মা আমের টক করেছিল। জাস্ট আমি মাছের তরকারি, শাকটা দিয়ে খেয়ে মাছের তরকারি দিয়ে খেয়েছি, মানে মা আমাকে খাইয়ে দিয়েছে। তারপরে আমি বলছি মা আর খাইও না, আমার বমি হয়ে যাবে। মা বলছে কিচ্ছু হবে না, বমি হবে না, তুই আমের টকটা চুমুক দিয়ে খেয়ে। মা বলেছে আমি তো আমের টকটা চুমুক দিয়ে খেয়ে নিয়েছি। নেওয়ার পরে মানে সঙ্গে সঙ্গে, মানে আমি যেখানে খেতে বসেছিলাম সেখান থেকে উঠতেও পারি, আমার আবার ভমিট হয়েছে। ভমিটটা ঠিক আছে নর্মাল, তার সাথে আরো ব্লিডিং হয়েছে, মানে একটু বেশি পরিমাণে ব্লিডিং হয়েছে। আমার মা তো আগেই খুব ভয় পাচ্ছিল, বাবা ভয় পেয়ে গেছে, ইভেন আমি ভয় পেয়ে গেছি। আমি তখন কেঁদে দিয়েছি, দিয়ে জাস্ট মাকে আমার একটাই প্রশ্ন ছিল যে আমার বাচ্চাটার কিছু হয়নি। মানে আমি খুব মানে ওই টাইমটাতে না আমি খুব সেন্সিটিভ হয়ে গেছিলাম, আর খুব প্যানিক হতো আমার, মানে যে কোনো বিষয়, ছোট ছোট বিষয়ে আমি খুব প্যানিক করতাম। তো যথারীতি আমি প্যানিক করা স্টার্ট করে দিয়েছি। তারপরে তখন কোনো ডক্টরও বসছিল না, ইভেন আমি যদি চাইতাম কোনো ডক্টর দেখাবো, সেই মুহূর্তে আমার হাজবেন্ডকে আমার বাবা ফোন করেছে, যেহেতু ও তখন বাড়িতে থাকতো, যে ওর এরকম হচ্ছে, আমার খুব টেনশন হচ্ছে, আমরা কি করবো। ও শুনে জাস্ট গাড়ি নিয়ে আমাদের বাড়িতে চলে গেছে যে এবার কি করা যায়। তো 3-4 জায়গায় ঘুরেছে। যখন ও মানে গেছে ডিসপেন্সারির ওখানে, যেখানে ডক্টর বসে, চেম্বার করে, ডক্টর কিছুক্ষণ আগে বেরিয়ে গেছে। মানে আমি যদি একটু আগেও জানাতাম আমার প্রবলেমটা, তাহলে হয়তো তার কিছু সলিউশন করা যেত। তো তখন কোনো ডক্টর নেই। আমাদের পাশে
কল্যাণীতে বসে। উনি ফোন মানে মানে উনি সেদিন আমাদের ফোনটা ধরেছিল, ধরার পর আমরা বলেছিলাম এরকম প্রবলেম হয়েছে, উনি একটা ওষুধ সাজেস্ট করেছিল। আমার ওষুধটা এখন মনে নেই, একটা অ্যান্টাসিড টাইপের, কিন্তু খুব ঠান্ডা, মানে খাওয়ার পর গলার এখানটা দিয়ে পুরো ঠান্ডা হয়ে যায়, মানে খুব ভালো ওষুধটা। তো আমার হাজব্যান্ড দেখছে আমি কিছু খেতে পাচ্ছি না, তখন ও গিয়ে ওই ওষুধটা নিয়ে আসে আর একটা উইমেন মাদার্স হরলিক্স কিনে নিয়ে আসে। তো নিয়ে আসার পর আমি যে তখন বমি হয়ে গেছে সব, তারপর ওষুধটা আনার পর ওষুধটা আমি খাই, খাওয়ার পর আমাকে মাদার্স হরলিক্সটা দেয়, আমি খাই, ওটাও আমি খেতে পারি। তো একটা বটল আর কি ওরকম করে থাকে, কারণ আমি খেতে পারি না, আমার খেলেই ফুল প্রেগনেন্সি পিরিয়ডটাতে কোনো দিনেই যে আমি কোনো জিনিস খুব ভালোভাবে খেয়েছি বা আমার ইচ্ছে করেছে এই জিনিসটা খাবো, হ্যাঁ ইচ্ছে করেছে একদিনকে খুব, মানে এটা লাস্টের দিকে খুব ইচ্ছে করেছে যে ফ্রাইড রাইস চিলি চিকেন খাবো। তো ফ্রাইড রাইস চিলি চিকেন মা করে দিয়েছিল। মানে আমার প্রেগনেন্সি পিরিয়ডটা বলবো না খুব ভালো ছিল, আবার বলবো না খুব খারাপও ছিল, মিডিয়াম টাইপস গেছে। কারণগুলো বলছি এবার, আমি তো বললাম এই প্রবলেমগুলো ছিল আমার আরো প্রবলেম হয়েছিল কয়েকটা, যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো। দেখো ব্যাপারটা হচ্ছে আমার প্রবলেম হয়েছে, অনেকের আছে কোনো প্রবলেম হয় না, একদম হেলদি প্রেগনেন্সি পিরিয়ডটা থাকে, তারা খুব ভালোভাবে খাওয়া দাওয়া করতে পারে, বেবি খুব ভালো গ্রোথ করে। তো এরকম ছিল। তারপরে আমি বাপের বাড়ি থেকে চলে আসি এখানে। ও হ্যাঁ, তারপর আমরা একটা ডক্টর দেখাই, তখন আমার 3 মান্থস হয়নি, তার আগে আমি একটা ডক্টর দেখাই, ডক্টর সুচিরা, আমাদের এখানেই বসে, ওনাকে দেখাই। উনি সমস্ত রকম টেস্ট আমাকে লিখে দেয় যেগুলো করতে হয়, এখানে একটা ইউএসজিও দেয়। তো বাড়িতে সবাই বলে, আর উনি আপার অ্যাবডোমেন দেয় আমাকে, অনেকের বোধহয় আপার অ্যাবডোমেনটা দেয় না, যেহেতু আমার বমির সাথে পেট হয়েছিল ওই জন্য উনি আমাকে আপার অ্যাবডোমেনটা দিয়েছিল। তো আমি সমস্ত রকমের টেস্ট করিয়ে ওনাকে আবার দেখাই, উনি বলে কোনো প্রবলেম নেই, সবকিছু ঠিকঠাক আছে। তো উনি আমাকে ওষুধ সাজেস্ট করে, আমি ওষুধগুলোই খেতে থাকি। তারপরে আমরা তার মধ্যে কি হয়, তার মধ্যে আমার বাবা মায়ের শরীর খারাপ হয়, মানে জ্বর, মানে গন্ধ পেত, স্বাদও পেত, কিন্তু করোনার যত সিমটম সেই সিমটমগুলো ছিল, খেতে ইচ্ছে করতো না, জ্বর, গা হাত পা ব্যথা, মাথা তুলতে পারতো না, মানে এমন একটা স্টেজ গেছে যে বাড়িতে রান্না হচ্ছে না, যে মা বাবা দুজনাই খায়নি কেউ, বাবা বাইরে থেকে কিনে নিয়ে আসছে, আমাদের এই বাড়ি থেকে খাবার যাচ্ছে, মা বাড়িতে রান্না, মা এই বাড়িতে রান্না করে দিচ্ছে, রাজা নিয়ে দিয়ে আসছে, এরকম একটা সিচুয়েশন হয়েছে। যাই হোক ওই সময়টা খুব হেল্পলেস ফিল করেছি, রাজা ছিল বলে মানে পুরো আমি কিছুটা নিজেকে সামলাতে পেরেছি। মানে লাস্ট আমি যেদিকে ডক্টর দেখতে যাই, ডক্টর দেখে আমি ওখান থেকে মা বাবাকে দেখতে গেছি, মানে বাবা আমাকে ঘরে অ্যালাউ করছিল না, বলছে যে তুই ঘরে আসবি না। আমার ওই সিচুয়েশনটাতে এত কান্না পেয়েছে যে কথা বলতে গেলে হয়তো কাউকে বলে বোঝানো যাবে না সেই সিচুয়েশনটা কি ছিল। তো চলে আসি, ভীষণ কাঁদি সারাদিন, সারা রাত মা বলে কেঁদো না, বাচ্চাটা তুমি কেঁদো না। তখন ফার্স্ট ট্রাইমেস্টার আমার পেরিয়ে গেছে, আমি সেকেন্ড ট্রাইমেস্টারটা চলছে। তো সেই মুহূর্তে সবাই বলে কেঁদো না, কিন্তু বাবা মা খুব সেন্সিটিভ বিষয় হয়, তো ভীষণ হেল্পলেস ফিল করেছি। বাবা মা সুস্থ হয়ে উঠেছে ভগবানের কৃপায়, তো কোনো প্রবলেম হয়নি, ওই স্টেজটা কাটিয়ে উঠেছি। তার মাঝে তখন বলছিল গ্র্যাজুয়েশন এক্সাম হবে না, সবাইকে পাস করিয়ে দেওয়া হবে, মিড টার্মে যে টেস্ট হয়েছে সেই টেস্ট অনুযায়ী। তো আমরা পড়াশোনা তো বন্ধ করে দিয়েছিলাম, আমি তো দিয়েছিলাম, এমনি এত শরীর খারাপ, তার মাঝে আর ইচ্ছে করতো না যে আমি পড়তে বসি বা পড়ি, ইচ্ছে করতো না। তারপর হঠাৎ একদিনকে বললো যে এক্সাম অনলাইন এক্সাম হবে, সবকিছু বলে দিল, প্র্যাকটিক্যাল কিভাবে হবে, থিওরি কিভাবে হবে। তার মধ্যেই ওই প্রেগনেন্সি পিরিয়ডের মধ্যে আমি পড়লাম, পড়ে আমার যখন 7 মান্থ তখন আমার এক্সাম হয়, আমি এক্সাম দিলাম, না 7 মান্থ 6 মান্থ তখন আমি পড়তেও গেছি। তখন স্যার পড়াতো এখানে এসে একজনের বাড়িতে স্কুটি করে, তো তার বাড়িতে পড়তে গেছি। প্রেগনেন্সি পিরিয়ডে আমি টোটো ভাড়া করে যেতাম, গিয়ে পড়েছি ওখানে, আমি নিজে বাড়িতে পড়াশোনা করেছি, তারপরে পরীক্ষা দিয়েছি। যখন আমার প্রেগনেন্সির আমার ডেলিভারির আমার 4 ডিসেম্বর ডেলিভারি হয়েছে, পুজো ছিল 23 অক্টোবরের দিকে। তো পুজোর সময় রেজাল্ট বেরিয়েছে, পুজোর ওই অক্টোবরের ফার্স্টের দিকে আমার পরীক্ষা হয়েছে, রেজাল্ট বেরিয়েছে
26 বা 27 অক্টোবর হবে। তো আমি 69% মার্কস পেয়েছি। আমি ভীষণ খুশি হয়েছে যে এত ভালো একটা মার্কস নিয়ে আমি পাস করেছি। আমি তো খুব খুশি ছিলাম। যাই হোক, এই একটা স্টেজ গেছে। তারপরে বলি এবার বেবির কথায় আসি। তো এইসব তো ওষুধ চলছিল, চলার পর আমি এখানকার ডক্টর গৌতম রায়কে দেখাই। আর সবাই বলে একটা কার্ড করে রাখতে, অনেক ইঞ্জেকশন নাকি বাইরে পাওয়া যায় না, সেগুলো জেনারেল হসপিটাল থেকে দিতে হয়। তো আমি জেনারেল হসপিটাল থেকে একটা কার্ড করিয়ে রাখি, আর একটা কার্ড গৌতম রায়ের কাছে করাই, ডক্টর গৌতম রায়ের কাছে। তো করাবার পর এবার উনি যেমন আমাকে বলতেন, আমি যেতাম, চেক আপে যেতাম, 1 মাস অন্তর অন্তর চেক আপ থাকতো, ইঞ্জেকশন থাকতো, 3টে ইঞ্জেকশন থাকে, 2টো ওনার কাছ থেকে আমি গিয়ে 3টে ইঞ্জেকশন নিয়েছি। নেওয়ার পর ইউএসজি করিয়েছি। যখনই ইউএসজি করাতাম লাস্টের দিকে এসে বেবির গ্রোথ কম, যা থাকার কথা তার থেকে কম, কারণ আমি কিচ্ছু খেতে পারতাম না। আমাকে ডক্টর বলেছিল যে তুমি যদি ঠিকঠাক করে না খাও তাহলে বেবির ভেতরে গ্রোথ সেরকম হবে না। সত্যি বেবির গ্রোথ সেরকম হতো না। আমি প্রত্যেকবার ডক্টর দেখাতে যেতাম, আমার মনে হতো যে হয়তো এবার গিয়ে হয়তো আমার ডেলিভারি ডেট দিয়ে দেবে, প্রচণ্ড আশা নিয়ে যেতাম যে যাই এবার হয়তো ডেলিভারি ডেট দিয়ে দেবে। কিন্তু প্রত্যেকবার গিয়ে দেখা যেত যে আমার এখন হচ্ছে বেবির গ্রোথ কম, এখন ডেলিভারি করানো যাবে না। তো এইসবের মধ্যেই ফুল লকডাউন ছিল যখন আমার এই স্টেজটা চলছে। আগেরবার 2021-এ, তখন না, এটাই তো 2020-তে, তখন ফুল লকডাউন চলছে সেই সময়। তো আমার ফার্স্ট স্বাদ, বাঙালিদের সবাই জানো স্বাদ কি, তো খুব বড় করে দেওয়ার কথা ছিল, সেটা খুব ছোট করে হলো, একদম ঘরোয়া। যেহেতু তখন বলে দিয়েছিল কোনো অনুষ্ঠান করা যাবে না, তো আমার খুব ছোট্ট করে স্বাদ হলো। 2nd সেপ্টেম্বর আমার 7 মান্থ স্বাদ হলো। আমি কয়েকটা পিকচার আপলোড করে দেবো এখানে। তো সেই স্বাদে সবাই আসে, আমার ননদরা, পিসিমণি, দূরে দূরে যে যেখানে থাকে সবাই আসে। তো সেই দিনটা খুব আনন্দ করে আমার স্বাদ দেওয়া হয় এই বাড়িতে। আমার ওই পঞ্চপর্ব বলে মনে হয় ওটা খেতে, যেহেতু আমি দই খাই না, তো আমার ওটা খেতে খুব ছিল যে গরুর ছোনা, তারপর দই এইসব দিয়ে বোধহয় একটা পুজো করে দেয়, আমাকেও দিয়েছিল পুজো করে, ঠাকুর মশাই খাইয়ে দিয়েছিল। তো আমি একটুখানি নিয়ম পালন করেছি। তারপরে সমস্ত নিয়ম কানুন হয়, বেশ বড়, মানে মোটামুটি ভালোই হয় স্বাদ। খুব হাইফাই হয়নি, আবার একদম লো হয়েছে তাও যে নয়, মোটামুটি মিডিয়াম স্বাদ হয়। 2nd সেপ্টেম্বর এখানে স্বাদ দেয়। তারপরে নিয়ম আছে যে আমাদের 9 মাসের স্বাদ আগে বাপের বাড়ি, শ্বশুর বাড়িতে মা দিয়ে দিলে তারপর গিয়ে আমি ওই বাড়িতে খেতে পারবো। তারপরে আমি ওই ভিডিওটাও এখানে আপলোড করে দেবো। যে একটা নিয়ম আছে, অনেক নিয়মই আছে, তার মধ্যে এই নিয়মটা ছিল যে 7 মাসে স্বাদ হওয়ার আগে পায়েস খাওয়া যায় না, চষি দেয়, মানে ওই চালের গুঁড়ো এরকম ছোট ছোট করে চালের মতো করে সেটা দিয়ে পায়েস বানানো হয়, তাতে একটা মেয়ে পুতুল একটা ছেলে পুতুল দেওয়া হয়। তো ওটা তুলতে হয়, ওটা পায়েসটা রান্না করে মা রেখে দিয়েছিল, দেওয়ার পর ওটা উল্টানো থাকে। যখন নিয়মগুলো হচ্ছে তখন আমাকে বলা হলো একটা তুলতে, তো আনফর্চুনেটলি আমি ছেলে তুলি। তোলার পর সবাই তো বলছে না ছেলে হবে, তো কোথাও না কোথাও আমিও ভেবেছিলাম যে হয়তো ছেলে হবে। সমস্ত মানে বয়স্করা দেখে বুঝতে পারে নাকি, অনেক সিমটম দেখে, যে নাভি দেখে, তারপরে কেমন দেখতে, মা দেখতে সুন্দর হয়ে যাচ্ছে না খারাপ হয়ে যাচ্ছে, এইসব দেখে নাকি অনেকে বুঝতে পারে ছেলে হবে না মেয়ে হবে। তো আমাকে সবাই বলেছে তোর ছেলে হবে। ঠিক আছে, দেখা যাক। তবে আমার মনে ছিল যে আমার খুব সুন্দর সুইট একটা মেয়ে হোক, কারণ ওকে সমস্ত রকম জামা পরাতে পারবো, আমি নিজের মতো করে ওকে সাজাতে পারবো। তো খুব ইচ্ছে ছিল মেয়ে হোক, তো লাকিলি আমার মেয়েই হয়েছে, তো ছেলে হয়নি। তো সিমটম নাকি সব ছেলেরই ছিল বললো। ওই নিয়মের ওই ভিডিওটাও আমি তোমাদের দিয়ে দেবো, যে আমি ওই ছেলে পুতুলটা তুলেছিলাম। তো ওইটা একটা গেল নিয়ম। তারপরে 18ই অক্টোবর আমাকে এখানে 9 মাসের স্বাদ দেওয়া হয়। ওটাতে কেউ ইনভাইটেড ছিল না, শুধু আমার শাশুড়ি মা আর আমার বাবা মাকে বলা হয়েছিল। তখন জাস্ট ছোট্টোর ওপর আমার এখানে একটা স্বাদ দেওয়া হয়, তারপর আমি ওই বাড়িতে চলে যাই, মানে তারপরে এসে মামাকে নিয়ে যায়। 9 মাসের ওই স্বাদের পর মামাকে এখান থেকে নিয়ে যায়, মানে একদম পাকাপাকি ভাবে আর কি, যে বেবি হবে তারপর আমি এবার এখানে আসবো। তো আমি ওখানে চলে যাই, গিয়ে মা আমাকে ওখানে আমার বৌমার স্বাদ দেয়। হ্যাঁ, 23শে অক্টোবর অষ্টমীর দিনকে আমার বৌমা আমাকে স্বাদ দিয়েছে। তো বৌমা আমাকে স্বাদ দিয়েছে বলতে বৌমা আমাকে স্বাদের মতো করে, মানে পরদি রান্না করে সমস্ত রকম খাইয়েছে। তারপরে 29শে অক্টোবর আমার মা বড় করে আমার স্বাদ দেয়। আমার মামিরা আসে, তখন
করোনা একটু কমের দিকে আর কি আমার মামিরা আসে, সবাই এসে বেশ বড় সড়ো করে আমার ওই বাড়িতে স্বাদ হয়। তো তারপরে আমরা স্বাদ হয়, খাওয়ার পর এবার আমার রোজই আমাদের এখানে একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে, রেস্টুরেন্টে খেতে যাব। তো আমি রীতিমতো বায়না করে বাড়িতে কাউকে না জানিয়ে 2nd of November রাজাকে নিয়ে রেস্টুরেন্টে যাই খেতে। গিয়ে তো ফেভারিট নুডলস, শেজওয়ান নুডলস আর চিলি চিকেন অর্ডার করে বেশ ভালোভাবে জমিয়ে খেয়ে এসেছি। এবার খাওয়ার পর তারপর থেকে খেয়ে বাড়িতে এসে রাত থেকে বেবি মুভ করছে না পেটের মধ্যে। মানে আমার তো প্রচণ্ড চিন্তা হয়ে গেছে, যেখানে ও পেটের মধ্যে মানে আমি যখন ঘুমাতাম তখনও মানে আমি যখন শুতে যেতাম দুপুরে রাতে তখন সব থেকে বেশি পরিমাণ মুভ করতো। তো মানে ও মুভ করছে না, মানে বেবি মুভ করার ফিলিংসটাই আলাদা। যাদের বেবি আছে তারা জানো, যখন আমি ফার্স্ট ফিল করেছিলাম যে ও নড়ছে, মানে সেই ফিলিংসটা হয়তো আজকে কারোর সাথে ওয়ার্ডসে শেয়ার করা যাবে না। তো ওটাও একটা ফিলিংস, যাদের লাইফে হয়েছে তারা জানো ফিলিংসটা কীরকম। তো আমি রাজাকেও একদিন ধরে দেখিয়েছি যে ও মুভ করছে, তো রাজাও খুব খুশি হয়েছে, মানে বুঝতে পেরেছে যে ও মুভ করছে। তারপরে 2nd of November রাত থেকে আমার সোনামাও এসে গেছে। তো আমি যেখানে ছিলাম 2nd of November খেয়ে দিয়ে তো চলে এসেছি, রাত থেকে ও মুভ করছে না। মানে আমার সেই চিন্তা, বাড়িতে আমি বলতে ভয় পাচ্ছি। যাই হোক আমি অনেকক্ষণ পর বাড়িতে বললাম যে এরকম বেবি মুভ করছে না। তো রাজাকে তো জানাতে আমার সাহস হয়নি, কারণ আমাকে বকবে। আমাকে আগে বলেছিল যে বাইরে খেতে না যেতে এই সময়। তো আমি কিছুটা বায়না করেই গেছিলাম, যেহেতু ওকে আর জানাইনি। মাকে ফোন করেছি বাড়িতে, ও যেহেতু অফিস গেছিলো সেদিনকে, 3 দিন করে অফিস হচ্ছিলো তখন। তারপর মা আমাকে নিয়ে ডক্টরের কাছে গেছে। গিয়ে ডক্টর আমাকে বলছে যে ডক্টর 2টো ওষুধ সাজেস্ট করেছে, সাস্টেইন 200 মনে হয়, আর একটা যাই হোক ওটা খেলে বেবি মুভ করবে। তখন উনি আমাকে এমন ভয় পাইয়েছে, মানে উনি আমাকে বলছে যে এরকম অনেকের কিন্তু প্রবলেম হয়, অনেকের কিন্তু বেবি পেটের মধ্যে মারা যায়। যাই হোক এইসব ধরনের উনি আমাকে অনেক নেগেটিভিটি কথা বলেছে। আমি ভীষণ পরিমাণে ভয় পেয়ে যাই। তো ওষুধটা এত ভালো, ওষুধটা একটু কস্টলি, ওষুধটা আমি একটা করেই খেয়েছি, পুরো পাতাটা এখন আমার কাছে ধরা আছে। জাস্ট আমি 2টো ওষুধ খেয়েছি, বাড়িতে এসে জাস্ট ওষুধটা খেয়েছি, বেবি পেটের মধ্যে মুভ করছে। জানি না কী ছিল। তারপরে হ্যাঁ, তার 1 মাস আগে আমার আরেকটা প্রবলেম হয়েছিল, যেটা নাকি অনেকের হয়, ডায়রিয়া হয় সব মায়েদের এই সময় নাকি। তো আমার হয়েছিল। তো তখন আমাকে একটা ইনজেকশন দিয়েছিল, মানে আমি ইনজেকশনটাতে এত ব্যথা পেয়েছিলাম। তখন আমার ননদ এখানে ছিল, তো দিদিভাই আমাকে নিয়ে গেছিলো। ওটা ফার্স্টে এইখানে দিয়ে টেস্ট করে যে আমার কোনো অ্যালার্জি বা কিছু বেরিয়েছে কিনা। জাস্ট এখানে যখন আমাকে দিয়েছে, আমি কোনো ইনজেকশন দেওয়ার সময় কাঁদিনি, মানে আমার সেই পরিমাণ ব্যথা লাগেনি। কিন্তু এটা যখন দিয়েছে আমি কেঁদে চিৎকার করে ফেলেছি। তারপরে ইনজেকশনটা এখানে দেওয়ার পর যখন কিছু হয়নি, তখন আমার এখানে দিয়েছে। মানে আমি প্রচণ্ড ব্যথা পেয়েছি, প্রচণ্ড, যখন আমার ইনজেকশনটা এরকম দেয়। তো তারপর ডায়রিয়া কমে গেছিলো, তারপর বেবি মুভ করছিল না। তারপরে তো হলো, আমাকে ওষুধ দিল। তো কারোর বোধহয় প্রেগনেন্সি পিরিয়ডে এতগুলো ইউএসজি হয় না, আমার 5টা ইউএসজি হয়েছিল। ফার্স্টে হচ্ছে আপার অ্যাবডোমেন হয়েছিল, যখন ব্লিডিং হচ্ছিলো, বমির সাথে কেন হচ্ছিলো সেটা দেখার জন্য মনে হয়। তারপর নর্মালি 4টে হয়। তারপরে অ্যানোমালি স্ক্যান হয়েছিল, তারপর নর্মালি 3টে হয়েছিল। কারণ লাস্টে গিয়ে ওটা করার দরকার ছিল না, কিন্তু যেহেতু ডক্টর আমাদের ডেট দিচ্ছে না, উনি বলছে যে বেবির গ্রোথ দেখবে। তো লাস্টবার আমাকে একটা ইউএসজি করতে হয়, যেখানে বেবির গ্রোথ কম ছিল। তো উনি আমাদের ডেট দেন না, তো এরকমভাবে চলতে থাকে। তারপরে আমরা ঠিক করি যে যেহেতু উনি ওটি করেন না, ওনাকে দেখিয়েছিলাম, কিন্তু উনি যেহেতু ওটি করেন না বা ডেট দিচ্ছিল না, তো ফ্যামিলিতে একটা প্রবলেমও হয়। সোনামা চলে এসছে, ওই জন্য এত ডিস্টারবেন্স। যাই হোক, যাদের বাড়িতে বেবি আছে তারা জানো। তো তারপরে একটা প্রবলেম হয়। তারপরে রাজা ঠিক করে যে আমাকে কল্যাণীতে একজন ডক্টরকে দেখাবে, তো তার কাছে নিয়ে যায়। নিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে, তার নাম হচ্ছে ডক্টর দীপঙ্কর ব্যানার্জি, উনি কল্যাণীতেই থাকে। থাকার পর ওনাকে দেখানো হয়। ওনার কাছে আমি যখন যাই, যেদিন যাই, আমি জানতাম না ওনাকে দেখাতে যাবো। রাজা বললো এরকম ডক্টর দেখাতে যাবো,
চলো আমি জানি নর্মালি ডক্টর দেখাতে যাব, টোটো ভাড়া করে একটা, আমি, মা, ও, আবার ওই দিক থেকে জামাইবাবু আসে, জানি না কেন কেন এসেছিল ওরা। তো সবাই মিলে গেছি। তো আমি জানি নর্মাল চেক আপে গেছি, কল্যাণীতে গেছি, কল্যাণীতে না সরি হালিশহরে ওনার বাড়ি, ওনার বাড়িতে উনি বসে। তো যখন আমি গেছি ওখানে যাওয়ার পর আমাকে ডক্টর দেখলো, দেখে দেখে বলছে যে বেবি তো আসার সময় হয়ে গেছে, বেবি যে কোনো দিন চলে আসতে পারে, মানে তোমার যে কোনো দিন এমার্জেন্সি হতে পারে। তো আমরা বলছি যে তাহলে এখন কি করণীয়। তার আগে দুটো জিনিস বলতে ভুলে গেছি। আমার যখন ফার্স্ট আপার অ্যাবডোমেন টেস্ট হয় তখন ছিল ওখানে হাইলাইট করা ছিল লেফট কিডনিতে নাকি একটা স্টোন আছে। এবার সেটা স্পেসিফাই করা ছিল না আমার লেফট কিডনিতে একটা স্টোন আছে না বেবি। তো ডক্টর দেখে বলে বেবির লেফট কিডনিতে একটা স্টোন আছে। তো আমি তখন রাজার হাতটা চেপে ধরি যে কি বলছে ডক্টর। তার আগে আমার করোনা টেস্ট হয়েছিল, আমার দুবার ইসিজি হয়েছিল। তো ডক্টর এগুলো দেখে ভীষণ হাসে যে এগুলো কেন করা হয়েছে। আমি বললাম যে আমাদের ওইখানে যখন ওটি হচ্ছে তখন তার আগে করোনা টেস্ট কম্পালসারি করেছে। তো আরেকটা জিনিসও বলতে ভুলে গেছি, এই সময় একটা ইউরিনাল ইনফেকশন হয়, আমার হয়েছিল। লাস্টবার যখন আমি নৈহাটিতে ডক্টর দেখাই তখন আমি ওদের বাথরুমটা ইউজ করেছিলাম। যারা প্রেগনেন্ট ছিল তারা জানো এই সময় ভীষণ পরিমাণে টয়লেট পায়। তো বাইরে গেছিলাম 3 ঘন্টার জন্য ডক্টর দেখাতে, তখন আমার ভীষণ বাথরুম পেয়েছিল। তো ওদের বাথরুমটা আমাকে ইউজ করতে হয়েছিল, তখন আমার ইউরিনাল ইনফেকশন হয়। তো আমার বিকেল থেকে টোটাল 12 বার বাথরুম হয়, আমি যাই আসি। তো মা আমাকে বলছে যে তোর ওয়াটার ব্রেক হয়নি। তো আমি তো অত বুঝি না যে ওয়াটার ব্রেকটা কীভাবে হয় বা কিছু। তো আমরা খুব ভয় পেয়ে যাই। তো সেই রাত্রিবেলা আমাকে এখান থেকে মাতৃসদনে নিয়ে যাওয়া হয়। ওখানে একটা ডক্টর ছিল, উনি দেখে বলেন যে না সেরকম কিছু না, কিন্তু আমাকে ইউরিন টেস্ট দেয়, ওষুধ দেয়। তো সেগুলো খেয়ে আমার কমে যায়, কোনো প্রবলেম হয়নি। তারপর ফিরে এসে আবার হালিশহরে ডক্টরের কাছে। তো আমি যখন ডক্টর দেখাই হালিশহরে তখন ওই ডক্টর বলে যে কোনো দিন এমার্জেন্সি হতে পারে, তোমরা ওটি করিয়ে নাও। তো উনি বলে যে আমার আজকেই সময় আছে, তোমরা আজকেই ওটি করিয়ে নাও। তো আমি তো ভীষণ ভয় পেয়ে যাই যে আজকেই ওটি, মানে আমি কোনোরকম কোনো প্রিপারেশান নিয়ে যাইনি যে আমার সেদিনকে ওটি হতে পারে। আমি জানতাম না যে আমার সেদিনকে ওটি হবে। তো ডক্টর বলে না আজকেই ভর্তি করে দাও, আমি আজকেই ওটি করবো। তো ওখান থেকে আমাকে সোজা জয়মালা নার্সিংহোমে ভর্তি করে দেওয়া হয় ওটি হওয়ার জন্য। তো বাকি ওটির এক্সপিরিয়েন্সটা আর ডেলিভারি স্টোরিটা পরের ভিডিওতে শেয়ার করব। তো আজকের মতো এই পর্যন্তই, গল্পটা রাখলাম, পরে এটা সেকেন্ড পার্টও আসবে। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল বাটন। ওদিকে সোনামাও কাটছে, আমি যাই, টাটা, বাই, গুড নাইট।